হাদি হত্যার অভিযুক্ত আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী ভারতে গ্রেপ্তার হয়ে আছেন, কারাগারে আছেন। সেই একটা প্রক্রিয়া, ওটা সম্পর্কে একটু জানবো। বাংলাদেশের নির্বাচনে আবারও ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা এবার ব্যবহৃত হচ্ছে এবং আবারও ভারতকে একটা কোনোভাবে যোগসাজশ তৈরি করা হচ্ছে, এটা একটু শুনবো। এবং ভারতে আওয়ামী লীগ এখন কি অবস্থায় আছে, তাদের তৎপরতা, এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবো। শুরুতেই আসলে ফয়সাল করিম মাসুদ, হাদি হত্যায় অভিযুক্ত হত্যাকারী বা আসামি, তাদেরকে দেখলাম যেটা যে 14 দিনের রিমান্ড দেওয়া হলো। প্রথমে রিমান্ড শেষে আদালতে হাজির করার পরে তাদেরকে আবার 12 দিনের কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। 2রা এপ্রিল তাদেরকে আবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি আসলে জানতে চাই যে রিমান্ডে তাদেরকে কি জিজ্ঞাসা করা হচ্ছে বা তাদের কাছ থেকে কি জানতে চাওয়া হচ্ছে, আদালতে তাদের কাছ থেকে কি জানতে চাওয়া হচ্ছে। এর সঙ্গে আরেকটা ঘটনা ঘটেছে যে ভারতের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, তারা এই মামলাটায় যুক্ত হতে চেয়েছিলেন। ওই দিনের আদালতে যেদিন তাদের পেশ করা হয়, সেটা আদালত তাদের মঞ্জুর করেছে। অর্থাৎ তারা এখন এই মুহূর্তে পুলিশ কাস্টডি ছেড়ে তারা জেল কাস্টডিতে থাকবেন, এটার ঘটনা। কিন্তু তাদেরকে এনআইএ যেটা আমাদের বলা হয়, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, তারা তাদের জেরা করতে পারবে জেলের মধ্যে। এবং যেটা জানতে চাওয়া হচ্ছে যে প্রথমত এরা কিভাবে ভারতে প্রবেশ করলো, দ্বিতীয়ত এদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ কি ছিল, তৃতীয়ত এই ঘটনাটা যেটা ঘটেছে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ক্ষেত্রে তাদের কি ভূমিকা ছিল বা অতীত জীবন তাদের কি, তারা অতীতে কি করতেন। এরকম কলকাতার যে সাংবাদিকরা, তারা যে ওই বিধাননগর কোর্টে যারা উপস্থিত ছিলেন, তারা তাদেরকে প্রশ্ন করেছেন এবং প্রশ্ন করার পর ভারতের দিল্লি টাইমস অফ ইন্ডিয়াতে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে ওদের ওই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে। সেটা হচ্ছে তারা বলেছেন তারা খুনের সঙ্গে যুক্ত নন, কিন্তু খুনটা করিয়েছে জামায়াত ইসলামী, সরাসরি তারা নাম করেছে। এটা টাইমস অফ ইন্ডিয়ায় ছাপা হয়েছে, কিন্তু সরকারি ভাবে পুলিশ বা ভারত সরকার কিন্তু কোনো মন্তব্য করেনি, এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেন। এটা ধরছি আমি সাংবাদিকদের রিপোর্ট। যেটা হচ্ছে যখন তাকে প্রশ্ন, যে ভিডিওগুলো প্রায় সার্কুলেটেড হয়েছে, ভিডিওগুলো দেখা যাচ্ছে, ফলে আমার মনে হচ্ছে হত্যাকাণ্ডের মানে পেছনের থেকেও তাদের কাছ থেকে জানার ইচ্ছা, যেটা আমি যেটা শুনেছি পরবর্তীকালে কলকাতার আমার বন্ধুদের কথা বলে এবং কিছু পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেও, যে এরা কি জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড গুলো ঘটেছিল তার সঙ্গে উপযুক্ত ছিল কোনোভাবে, তারা কি ছিল কি ছিল না এখন নিশ্চিত নয়। আচ্ছা, তৃতীয়ত বাংলাদেশ মিশন, তারা কনসুলার অ্যাক্সেস চেয়েছে কিন্তু কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়নি। কনসুলার দেওয়া হয়নি একটাই কারণে, সেটা হচ্ছে যে যখন কোনো তদন্ত চলে তখন কনসুলার অ্যাক্সেস দেওয়া হয় না। তদন্ত শেষ হলে তারপরে কনসুলার অ্যাক্সেস দেওয়া। কনসুলার অ্যাক্সেস দেওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে বাংলাদেশের হাই কমিশনের প্রতিনিধিরা এসে তাদের পরিচয় জানতে চাইবে, যে তারা বাংলাদেশি নাগরিক কিনা, তাদের কোথায় বাড়ি, কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে পরবর্তীকালে তারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কি যুক্ত নয় সেটা তো কিন্তু কেন কনসুলার অ্যাক্সেস দেওয়া হলো না কেন? দেওয়া হয়নি, ওই যে বললাম আমি, যেহেতু তদন্ত চলছে, আচ্ছা আচ্ছা, যেহেতু এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্ত করছে, তারা যুক্ত হয়েছে, সেই কারণে এই তদন্ত শেষ হওয়া না পর্যন্ত কিন্তু কনসুলার অ্যাক্সেস দেওয়া হবে। আচ্ছা, এটা স্বাভাবিক কনসুলার নিয়ম দেয়। কিন্তু হ্যাঁ, স্পষ্ট। কিন্তু মানে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে অভিযুক্তরা গ্রেপ্তার আছে, মানে মানে তারা দায়ী কিনা বা তারা যুক্ত ছিল কিনা বা হাদি হত্যাকাণ্ডে যুক্ত ছিল কিনা, এটি আসলে ভারতের কনসার্ন কেন? ভারতের কাছে তো অপরাধ হচ্ছে অনুপ্রবেশের, তাই নয় কি? না, অনুপ্রবেশ নিঃসন্দেহে অনুপ্রবেশ একটা বিষয়, এবং তাকে ধরা হয়েছে এবং ভারত সঙ্গে গোয়েন্দা, দিল্লির গোয়েন্দা সংস্থাদের টিপ অফ এই পশ্চিমবঙ্গের যে স্পেশাল টাস্ক ফোর্স, তারা তাদের গ্রেপ্তার করে এবং সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে। এবং তারা কোথায় ছিল, কোন অঞ্চলে ছিল, সেগুলো সময় তাদের তারা আশ্রয় পেয়েছিল, কি আশ্রয় দিয়েছিল, ভারতে এরকম কোন লোক আরো আছে কিনা তাদের এই ধরনের অপরাধীদের আশ্রয় দিয়ে থাকে, সমস্যাটাই তাদের থেকে জেরা করে জানার জন্যই আর কি তদন্তটা চলছে। সেটির কি কোনো মানে খবর পাওয়া গেল কে আশ্রয় দিয়েছিল বা কাদের আশ্রয় ছিল?
না, সেটা এখনো সেটাই অদ্ভুত বিষয়, এটা সঠিক প্রশ্ন। এবং আমার মনে হয় সেটা জানা দরকার যে তাদেরকে কে আশ্রয় দিয়েছে, কে তাদের পার করিয়ে দিয়েছিল সেটা জানা গেছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারা কার আশ্রয় ছিল, এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রথম যে বিজ্ঞপ্তিটা, প্রেস বিজ্ঞপ্তিটা, তাতে বলা হয়েছিল যে অনেকটাই এরা কিন্তু অনেকদিন আগেই ভারতে ঢুকেছে, এরকম নয় সেদিনই ঢুকেছিল, অনেকদিন আগেও ঢুকেছিল। এবং ঘটনা, তারা বনগাঁ সীমান্তে এই কারণেই তারা এসেছিল যাতে সেখান থেকে তারা আবার বাংলাদেশে ঢুকে যেতে পারে, সেই অবস্থায় তাদের গ্রেপ্তার করা। এখন আমি সত্যি কথা বলছি, ওইটা আমি জানি না এখনো বলতে, এটা সঠিক প্রশ্ন, জানা উচিত যে কে বা কারা তাকে আশ্রয় দিয়েছিল ওই বনগাঁ সীমান্ত অঞ্চলে। আর ওই যে 3 মাসের মতো সময়, প্রায় আসলে 12ই ডিসেম্বরে এই ঘটনা ঘটলো, বাংলাদেশে হাদি হত্যাকাণ্ড। তারপরেই বাংলাদেশ থেকে জানানো হলো বা বলা হচ্ছে যে বাংলাদেশ মানে আসামি ভারতে পালিয়ে গেছে। 3 মাসের মতো একটা সময় পরে 8ই মার্চ ভারতে মানে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গের পুলিশের কাছে এই অভিযুক্তরা। আসলে কি ব্যাপারটা এরকম যে 3 মাস ধরে তাকে তার সন্ধান পাওয়া যায় নাই বা খুঁজে পাওয়া যায় নাই দেখে তাকে গ্রেপ্তার করা হয় নাই, এরকম? নাকি আসলে অন্তর্বর্তী সরকার ছিল, তাদের তাদের এক রকমের দাবি বা তাদের আহ্বান আসামিদেরকে ফেরত দেওয়া বা গ্রেপ্তার করার, তাদের দাবিকে জাস্ট অবহেলা করবার জন্য, বা নতুন সরকার আসছে, নতুন সরকারের সাথে সাথে যেমন বিভিন্ন বিষয় সহজ হয়েছে, ভিসা থেকে শুরু করে, সেরকম একটা, এটারও একটা সেরকমই বার্তা। আসলে বিষয়টা কি? না, এটা ঘটনা, একটা সময় পশ্চিমবঙ্গে বা কলকাতার পুলিশকে বলা হতো স্কটল্যান্ডের ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, ফলে তারা চাইলে যে কোনো অপরাধীকে ধরতে পারে। এবং ইউনূস সরকারের সময়কার সময় ইউনূস সরকার যেগুলো বলতে চেয়েছিল বা যা জানিয়েছিল, সেই সময় ইউনূস সরকার তার স্বাভাবিক একটা কৃতিত্ব পেতেন, সেটা একটা খুব স্বাভাবিক। এবং তারেক রহমান সরকার আসার পর সেই সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা, দুদেশের নিরাপত্তা রক্ষীদের মধ্যে একটা সমঝোতা হওয়া, এবং তাদের যে বোঝাপড়াটা যেটা আগে যেটা ছিল সেটা যাতে পুনরুজ্জীবিত হয়, সেই কারণে এবং ভারত সরকার তো সেক্ষেত্রে কোনো দ্বিধা করেনি এটা বলতে যে হাদি হত্যার কারণেই তাকে অভিযুক্ত হিসেবে ধরা, তিনি অপরাধী কিনা এটা এখনো বলা হয়নি, সেটা আদালতের প্রমাণ। কিন্তু এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা পশ্চিমবঙ্গ সরকার প্রথম ঘোষণা করে, সেটা ভারত সরকার তাতে দ্বিধাও করে। আমার মনে আছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্সে ইনফ্যাক্ট প্রশ্নটা আমিই করেছিলাম যে এই ক্ষেত্রে কি করা হবে, বাংলাদেশ তাদের ফেরত চাইছে। তখন রণদীপ জয়সওয়াল মুখপাত্র তিনি জবাব দিয়েছিলেন যে, যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও রয়েছে আর কি, আমার নাম করেই লেখা আছে উত্তর, বলা আছে না, এটা যেহেতু তদন্ত চলছে সেজন্য এখন এটা এই বিষয়ে বাড়তি কিছু আর বলা যাবে না। ফলে ভারত সরকার অস্বীকার করেনি যে হাদি হত্যার অভিযুক্ত এরা, মানে অভিযুক্ত নয় এমন কথা বলেনি। এখন অভিযুক্ত যেটা তদন্ত চলছে, প্রমাণ হবে ভবিষ্যতে আর কি। তাহলে আসলে আমি আর একটু সামারি করে আপনার কাছে যদি জানতে চাই, হয়তো কথার প্রসঙ্গে কিছুটা এসেছে, তারপরেও এই তদন্তের গোল বা লক্ষ্য কি, মানে ভারত সরকার কি অ্যাচিভ করতে চায় এই তদন্ত থেকে, বা মানে ভারত? প্রকৃত ভারত সরকার যেটা জানতে চায় যে সত্যি সত্যি বাংলাদেশে যারা হত্যাকাণ্ড ঘটালো তারা কারা, তারা কিভাবে, কারণ এরা যেহেতু ডিনাই করছে, বলছে না যে তারা করেছে, তাহলে কারা করে থাকতে পারে, কিভাবে, সেটা বাংলাদেশ সরকারকে ভবিষ্যতে তারা জানাবে। ভারত সরকার চাইছেন এটা জানতে যে এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে ভারতেরও কোনো অংশের কোনো যোগসাজশ বা কিছু আছে কি নেই, সেটা জানাটাও একটা জরুরি। তারপরে কি ভারত মানে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা বা আন্তরিকতা জায়গায় আছে? মাধ্যমে নিশ্চয়ই ফিরিয়ে দেওয়া হতে পারে, নিশ্চয়ই। আচ্ছা, আপনি বলছিলেন যে এর সাথে জামাত যুক্ত থাকতে পারে, টাইমস অফ ইন্ডিয়া এই খবর প্রকাশ করেছে। জি, কিন্তু ওই সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে সাংবাদিকরা যখন কথা বলছেন আদালতে তোলার সময়, তখন জিজ্ঞাসা করছে, সে বলছে যে মানে ফয়সাল বলছেন যে তিনি এটার সাথে যুক্ত না, এটির সাথে তিনি তো বলছেন বিএনপি জামাত, কেন শুধুমাত্র জামাতের কথা বলা হলো মানে টাইমস অফ ইন্ডিয়াতে? সেটা কলকাতার সাংবাদিক কিভাবে খবর করেছে এবং তার সংবাদপত্র কিভাবে ছেড়েছে সে ব্যাপারে তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই, বলতে পারেন। আমি দিল্লিতে বসে পড়েছি বলে বলছি। আমি প্রথম কিন্তু দেখেছিলাম যে বিএনপি জামায়াতের দুজনের কথাই বলা ছিল, এটা কোনো ঘটনা, আমি দেখেছিলাম। কিন্তু যখন ছাপা হয়েছে তখন কিন্তু শুধু জামায়াতের নামই ছাপা হচ্ছে, এটাও ঘটনা। আমি জানি না, হয়তো কোনো কারণে এটা কি একটা বায়াসনেস? হ্যাঁ, মানে এটা কি একটা বায়াসনেস সংবাদের? যাতে কোনো ভুল ধারণা ভারত সরকার থেকে না যায় সেই কারণে হতে পারে। এই মুহূর্তে সব থেকে
ঘনিষ্ঠতম সম্পর্ক তৈরি করার চেষ্টা চলছে। এবং হয়তো জানেন আপনি যে আগামী 8ই এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতে আসছেন, জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। জল্পনা আছে ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী ভারতে আসতে পারেন, কবে কখন ঠিক নেই। কিন্তু এই বিষয়গুলোতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, ভারত সরকার চাইছে তারেক রহমান সরকারের সঙ্গে, যেটা এককালে বাংলাদেশে বলা হতো না যে ভারত সমস্ত ডিম একটা আওয়ামী লীগের ঝুড়িতেই রেখেছিল, এখন আমার দেখে তো মনে হচ্ছে সমস্ত ডিম বিএনপির ঝুড়িতেই রাখা হচ্ছে। ফলে এখন সেই ধরনের সম্পর্ক একটা রাখার চেষ্টা চলছে, এটুকুই